এখনকার লাইভে। আপনারা নিশ্চয়ই জেনেছেন দর্শক যে ইরান এবং আমেরিকার মধ্যে বাংলাদেশ টাইম গত রাতে চূড়ান্ত সমঝোতা হয়েছে। এই চূড়ান্ত সমঝোতা হওয়ার প্রেক্ষাপটে আমি জরুরি ভিত্তিতে লাইভ করার প্রয়োজন অনুভব করলাম। ভাবলাম যে বিষয়গুলো আপনাদের সাথে জরুরি ভিত্তিতে শেয়ার করা দরকার, কারণ প্যাকেজ আকারে আলোচনা আনতে গেলে একটু সময় লাগবে। তার চেয়ে প্রাথমিক আলোচনাটা আমি অন্তত লাইভের ভেতর দিয়ে করি, আপনাদের সাথে যোগাযোগটা হয়ে যাক, তারপরে বাদবাকি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমি দুপুরে একটা ভিডিওতে আলোচনা করব। তো ছোট্ট করে শুধু জানতে চাই আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে আমি মূল আলোচনায় চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক ভাই বলছেন যে কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য শুভকামনা রইল। ইট ইজ বিং হার্ড ইনসাইড ইনশাল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি শুনতে পাচ্ছেন তাহলে। তারপরে হুমায়ুন চৌধুরী বলছেন এভরিথিং ইজ টেকড। ইয়েস, তার মানে সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে আমি মনে হয় আলোচনায় চলে যেতে পারি। আলোচনায় চলে যাওয়া যায়, আমি চলে যাচ্ছি তাহলে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দেখা যাক। দর্শক, আপনারা জেনেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি বলতে যে মানে প্রাথমিক সমঝোতা যেটা, সেইটা চূড়ান্ত হয়েছে। একটা বিষয় আমি বলি, আমি আগের প্যাকেজে, গতকালকের প্যাকেজে অথবা তার আগের দিনের প্যাকেজে, কোনো একটা প্যাকেজে বলেছিলাম যে 14 তারিখে ডোনাল্ড ট্রাম্প কেন চুক্তি করতে মরিয়া, অর্থাৎ রোববারের ভেতরেই, সেই ব্যাপারে আমি বলেছিলাম এবং সেগুলো ঠিক ছিল। এর সাথে আরেকটা কারণ ছিল, পরে আমি জানলাম ডোনাল্ড ট্রাম্পের বার্থডে ছিল গতকাল। এই বার্থডে উপলক্ষে বার্থডেটা ভীষণ মানে বিশালভাবে খুব সেলিব্রেট করতে না পারে, অর্থাৎ খুশির দিন, এক বিশেষ একটা কিছু, এইটা যাতে না হয়, এই সুযোগটা ইরান ডোনাল্ড ট্রাম্পকে দিতে চায়নি। একটা বিশেষ ব্যাপার এটা। তো চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে, সমঝোতা চূড়ান্ত করার ব্যাপারে এটা একটা দেরি করার এটা একটা কারণ ছিল। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সালাম দিচ্ছেন তাদের প্রতিও সালাম, এবং আমি ওয়ালাইকুম আসসালাম বলছি। আর আলোচনার ভেতরে সবাই, আমরা সাধারণত সালাম দিয়ে শুরু করি, তো সব সালাম দেখলেই যদি উত্তর দিতে যাই তাহলে আলোচনাটা কন্টিনিউ করাটা একটু কঠিন হবে। কিছু মনে করবেন না। আমার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি সালাম রইল, শুভেচ্ছা রইল। যে যে ধর্মের আছেন, যারা দেখছেন, তাদের সবার প্রতি আমার সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা রইল। আমি মূল আলোচনায় চলে যাই। এই আলোচনায় মূলত আমি জানাবো আপনাদেরকে ইরান এবং আমেরিকার মধ্যে যে 14 দফা, 14টা পয়েন্টের উপরে সমঝোতা হয়েছে, সেই সমঝোতাগুলো কি কি, এইগুলোই মূলত এখন জানাবো। আর আমি পরে যে মূল আলোচনা ভিডিও আকারে আমি আপলোড করব, তাতে এর মানে প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো আমি দিয়ে দেব। তো আমি চলে যাই। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 9:30টার 71 টেলিভিশনের বুলেটিনে আমাকে এই আলোচনার জন্য যুক্ত করতে চেয়েছিল, শুধুমাত্র আমি আপনাদের কথা চিন্তা করে, অর্থাৎ আমার একান্ত দর্শক শ্রোতা, আমার যে ভাই ব্রাদার বোনেরা আছেন, তাদের কথা চিন্তা করে আমি 71 টেলিভিশনের 9:30টার বুলেটিনে যুক্ত হইনি। আমি কথা দিয়েছিলাম যে আমি এই টক উইথ সিরাজ চ্যানেলে লাইভ করব, অতএব লাইভ শুরু করলাম এখানে। যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাই। প্রথমেই একেবারে আমাদের যে সমঝোতা হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তার প্রথমেই যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে। লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। এই জায়গাটায় ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে রাখি বা প্রশ্ন তুলে রাখি। এখানে ইসরায়েল কিন্তু যুদ্ধ করছে লেবাননে, এবং ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। মারিফ পত্রিকায় আমি খবরটা দেখলাম, ইসরায়েলের মারিফ পত্রিকা নামে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় বলা হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি হলেও এই চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল। ইসরায়েল যদি বাধ্য না থাকে তাহলে লেবাননের যুদ্ধ বন্ধ করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন।
যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বাধ্য না হয় বা যুদ্ধ বন্ধ না করে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কিন্তু আলটিমেটলি ইরানকে লেবাননের হয়ে যুদ্ধ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে। এখন এইরকম একটা প্রেক্ষাপটে ইরান কি করবে সেটা কিন্তু একটা ব্যাপার। তাহলে একের প্রথম শর্তই যে লেবাননের সাথে, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। আর সেই জায়গায় যদি ইসরায়েল আপত্তি জানায়, তাহলে অ্যাকচুয়ালি এই যে আমেরিকা এবং ইরানের ভেতরে যে সমঝোতাটা হলো, এই সমঝোতা কতটা কার্যকর হবে সেই প্রশ্ন কিন্তু থেকে গেল। কারণ আমেরিকা ইসরায়েলকে ছাড়তে পারবে, ইরান যেমন লেবাননকে বা হিজবুল্লাহকে ছাড়তে পারছে না, তেমনি আমেরিকা ইসরায়েলকে ছাড়তে পারবে না। আমি ব্যাখ্যা দিতে চাইছিলাম না, কিন্তু এই ইস্যুটা একদম 1 নম্বর, আর এটা খুবই একটা জটিল কুটিল ব্যাপার। এই জায়গায় একটু কথা বলতে হবে। এক ভাই বলছেন, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, প্লিজ গিভ আস আপডেট নিউজ অর লেট আস নো ইয়োর অ্যাড্রেস। আমি তো ঢাকায় থাকি, আমার অ্যাড্রেস আর কি। আর হ্যাঁ, এই তো নিউজের আপডেট দিচ্ছি। নিউজের আপডেট তো আমি সবসময় দিই, প্রতিদিন 2টো করে ভিডিও দিই। এটা বানাতে অনেক ঘাটাঘাটি করতে অনেক সময় লাগে, তার জন্য আসলে আমি চেষ্টা করি একদম ভেতরের খবরগুলো, অথেন্টিক খবরগুলো তুলে আনতে। এই জন্য প্রচুর সংখ্যক গণমাধ্যম, অনলাইন টেলিভিশন বা আদার পত্রপত্রিকা ঘাটাঘাটি করে তারপর দিচ্ছ। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি আপনাদেরকে একেবারেই আপডেট অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। হয়তো কখনো কখনো একটু মজা করি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মূল মেসেজ যেগুলো সেগুলো অথেন্টিক এবং আপডেট থাকে। যা হোক, আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে সুস্বাগতম। 2 নম্বরে যে বিষয়টা থাকছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান। 2 নম্বরে যে সমঝোতার 2 নম্বরে যে পয়েন্ট আছে, ইরান বা আমেরিকা যেখানে সম্মত হয়েছে, ইরানের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করতে পারবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে সার্বভৌমত্ব আছে, সভরেন্টি আছে, এই সভরেন্টির ব্যাপারে সম্মান প্রদর্শন, সম্মান দেখাতে হবে। কোনো মতেই ইরানের উপর হামলা করা যাবে না, ইরানকে থ্রেট দেওয়া যাবে না, ইরানের ভেতরে কোনো গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা বৃত্তি করানো যাবে না, ইরানের আকাশে আমেরিকা বা তার মিত্ররা ইসরায়েল কেউ ড্রোন পাঠাতে পারবে না, এরকম ব্যাপার। তো ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, এগুলোর প্রতি সম্মান দেখানোর ব্যাপারে এবং ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে যাতে কোনো রকমের হস্তক্ষেপ না করা হয়, তার একটা শর্ত দেওয়া হয়েছে এবং আমেরিকা এটা মেনে নিয়েছে। হ্যাঁ, গুড মর্নিং দিচ্ছেন সাদ্দাম হোসেন। না, আমি এখন আর ইরানে নেই। যিনি বলছেন যে তিনি মনে করেছিলেন আমি ইরানে থাকি কিনা, না, আমি ইরান থেকে চলে এসেছি 2018 সালে। 2018 সালে মার্চ মাসে চলে এসেছি। 2010 থেকে 2018 সাল পর্যন্ত ছিলাম। আর আমি ইরানে ছিলাম 2001 থেকে 2003 সাল পর্যন্ত। মোট 10 বছর থেকেছি 2 দফায়। এখন ইরানে থাকে আমার ছোট ছেলে। যাই হোক, তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া। যাই হোক, 3 নম্বর যে শর্তটা দিয়ে আছে, 3 নম্বর যে শর্ত, সেই শর্ত হচ্ছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইরান হরমুজ প্রণালীতে যে অবরোধ বা কন্ট্রোল চালু করেছিল ইরান, যে ইরানের পারমিশন ছাড়া, ইরানকে টোল দেওয়া ছাড়া কোনো জাহাজ চলতে পারবে না, এরকম একটা বিষয় ইরান হরমুজ প্রণালীতে চালু করেছিল। এর বিপরীতে যুদ্ধবিরতি যখন হলো, 8ই এপ্রিল যুদ্ধবিরতি হলো এবং 11-12 এপ্রিল মিলে পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যে প্রথম আলোচনা হলো। এই আলোচনা যখন ভেঙে গেল, চুক্তি সই হলো না। চুক্তি কিন্তু সই হওয়ার কাছাকাছি ছিল এবং ইরানের পক্ষ থেকে মোটামুটি চুক্তি করার ব্যাপারে প্রস্তুতি ছিল। সুদীর্ঘ প্রায় 30 ঘন্টা মতো আলোচনা চলেছিল। যাই হোক, তারপরে যখন সেই আলোচনা ভেঙে যায়, এরপর আমেরিকা হরমুজ প্রণালীতে নৌ অবরোধ চালু করেছিল। এই নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে হরমুজ প্রণালী থেকে। এই যে সমঝোতা হলো, এই সমঝোতার 30 দিনের মধ্যে, খেয়াল করুন, শর্ত কিন্তু এটা।
তারপরে ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা, এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ছোট্ট করে একটু বলি, আসলে আমার কাজই তো অ্যানালাইসিস করা। এই প্রসঙ্গগুলো চলে আসলে অ্যানালাইসিস না করে থাকা মুশকিল হয়ে পড়ে। ছোট্ট করে বলি, আপনারা সবাই জানেন যে ইরানের আশপাশে বহু সংখ্যক দেশে আমেরিকার বহু ঘাঁটি আছে। ইরান এই যে যুদ্ধের সময় অন্তত 22টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তো এই সমস্ত প্রত্যেকটা ঘাঁটি ইরানকে টার্গেট করে, কারণ এই অঞ্চলে আমেরিকার আর কোনো শত্রু নেই, শুধুমাত্র ইরান। ফলে ইরানকে টার্গেট করে এই সমস্ত ঘাঁটি এবং এই সমস্ত সেনা মোতায়েন করা হয়েছিল। ইরান বলেছে যে ইরানের আশপাশে যত মার্কিন সেনা আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে, এবং এই প্রত্যাহার করার ব্যাপারে আমেরিকা কিন্তু রাজি হয়েছে। তারপরে এই সমঝোতা হয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তারপরে গিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রশ্ন, এটা খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা বারবার দাবি করছে যে চুক্তির সাথে সাথে বা সমঝোতার সাথে সাথেই হরমুজ প্রণালী একদম পুরোপুরি খুলে দেওয়া হবে। এখানে শর্ত সাপেক্ষে খোলা হবে। এই সমঝোতায় যা আছে তা হচ্ছে যে ইরানের ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে। ইরানের ব্যবস্থাপনায় কি, কোন জাহাজ যাবে কোন জাহাজ যাবে না, তারপরে জাহাজের নিরাপত্তা দেয়া, তাদের মেবি এখানে টোল আদায়ের প্রশ্ন থাকতে পারে। ইরানের ব্যবস্থাপনা, অর্থাৎ ইরান কিভাবে কি করবে না করবে, এই ম্যানেজমেন্টের দায়িত্ব কমপ্লিটলি ইরান দেখবে। অতএব ইরানের ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী খোলা হবে, এখানে আমেরিকার কোনো মাতব্বরি থাকবে না। এরপরে তেল ও তেলজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করতে হবে। আমেরিকা ইরানের যে তেল এবং তেলজাত পণ্য, অর্থাৎ বিটুমিন, তারপরে তেল থেকে উৎপাদিত, অর্থাৎ জ্বালানি তেল রিফাইন করলে কিন্তু 4, 5, 6টা প্রোডাক্ট বের হয়। এই প্রোডাক্টগুলো যাতে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু ইরান ফর্মালি বিক্রি করতে পারে না, কেন আমেরিকা এবং জাতিসংঘের আওতায় ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। এই নিষেধাজ্ঞা স্থগিত করতে হবে। এখনকার যে চুক্তি হয়েছে, সমঝোতা হয়েছে, তাতে স্থগিত করার কথা বলা হয়েছে। একদম পুরোপুরি বাতিলের প্রশ্ন পরে আসবে। এই যে 30 দিনের যে একটা কথা বলা হচ্ছে, 30 দিন, অর্থাৎ 30 দিনের একটা সময়সীমা আছে। প্রাথমিক যে সমঝোতায় এই সময়সীমার ভিতরে এই যে প্রাথমিক যে সমঝোতাগুলো হয়েছে এর অনেক কিছু 30 দিনের ভেতরে বাস্তবায়ন করতে হবে। এর ভিতরেও আবার আরো কিছু আলাদা শর্ত আছে, আমি বলছি সেটা। তো এই যে প্রাথমিক সমঝোতা, এই সমঝোতার আওতায় ইরানের তেল এবং তেলজাত পণ্য যাতে রপ্তানি করতে পারে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করতে হবে। এর সাথে আরো কিছু কথা আছে, আমি জানাচ্ছি। সেটা হচ্ছে ইরানের যে সমস্ত বিদেশে যে সমস্ত অর্থ আটকে আছে, বা ইরান নতুন করে যে তেল এবং তেলজাত পণ্য রপ্তানি করবে তার যে অর্থ, সেই অর্থগুলো যাতে ইরান স্বাভাবিকভাবে সহজে পেতে পারে, এই অর্থের বিষয়ে তার ইরানের প্রবেশাধিকার দিতে হবে, থাকতে হবে। অর্থাৎ এখানে সম্ভবত সুইফট সিস্টেমের কথা বলা হয়েছে। এই সিস্টেমে না ঢুকতে পারলে তো ইরান ব্যাংকিং চ্যানেলে টাকা আনতে পারবে না। তো এই সিস্টেমে প্রবেশাধিকার থাকতে হবে, ইরানের এই নিশ্চয়তা দেওয়া হয়েছে, থাকতে হবে। ইরানের এই দাবি জানিয়েছে, এটা মানবে কি মানবে না আমেরিকা ব্যাপারটা তা কিন্তু না। অর্থাৎ এই থাকতে হবে, এই কথার উপরে আমেরিকার সম্মতি দিয়েছে, রাজি হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা তেল বিক্রি করতে পারবা এবং তোমাদের তেলের টাকা তোমরা সুইফট সিস্টেমে বা যে কোনো ট্রানজ্যাকশন সিস্টেমে তোমরা নিতে পারবে। আমরা সে ব্যাপারে রাজি হলাম। এই রাজি হওয়ার পরেই কিন্তু এই ফাইনাল ঘোষণা দেওয়া হয়েছে। অতএব এখানে ইরানের দাবি আকারে আর নেই, এটা কিন্তু দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, এটা চূড়ান্ত। রহমতুল্লাহ মন্ডল ভাই বলছেন, থ্যাংক ইউ স্যার, স্যালুট টু ইউ ফর গুড ডিসকাশন অ্যাবাউট ইরান অ্যান্ড আমেরিকা ডিল। থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আই রিয়েলি লাইক ইউর অ্যানালাইসিস, থ্যাংক ইউ ফ্রম মি। আপনাকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। প্লিজ টেল মি ইফ বাংলাদেশ ইজ অয়েল সাপ্লাই ইজ ওকে। হ্যাঁ, ইরান হরমুজ প্রণালী যদি খুলে যায় তাহলে
কোনো দেশের অয়েল সাপ্লাই তো আর কোনো ঝামেলা থাকবে না। আর বাংলাদেশে আপনি কি অয়েল সাপ্লাই ওকে আসছে কিনা বলতে, বাংলাদেশের তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, তেল প্রথম দিকে যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট আর তো নেই। এখন পাম্পগুলোতে সুদীর্ঘ লাইন হচ্ছে না, এই সমস্ত ঝুট ঝামেলা তো নেই, এখন স্বাভাবিক বাংলাদেশের পরিস্থিতি। আপনি যদি এইটা জানতে চান তাহলে আমি এই কথা জানালাম। আর যদি জানতে চান যে বাংলাদেশের অয়েল সাপ্লাই ঠিক থাকবে কিনা, তাহলে আমি বলবো যে হরমুজ প্রণালী যখন খুলে যাচ্ছে তখন পৃথিবীর কোনো দেশেরই আর এই সংকট থাকবে না। তবে একেবারে রাতারাতি সব শেষ হয়ে যাবে না, কারণ বহু সংখ্যক জাহাজ সেখানে জমা হয়ে রয়েছে, আরও বহু সংখ্যক জাহাজ যাবে, এগুলো ধীরে ধীরে আসবে, আস্তে 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 আমার মনে হয় যে কয়েক মাস লেগে যাবে টোটাল সংকট একদম ক্লিয়ার হতে। যাই হোক, আমি চলে যাচ্ছি অন্য আলোচনায়, অন্য পয়েন্টে। 7 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন তহবিলের যোগান দেবে আমেরিকা ও তার মিত্ররা। এই যে যুদ্ধ করেছে, যুদ্ধটা তো আমেরিকা এবং ইসরায়েল করেছে এবং মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ করেছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত। এখন ইরান তো যুদ্ধ করতে যায়নি, সেক্ষেত্রে এই যুদ্ধের কারণে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার কি হয়েছে? মানুষ মারা গেছে, বহু সংখ্যক পরিবারে দেখা গেছে একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি সে মারা গেছে। দেখা গেলো যে হয়তো একজন হাজব্যান্ড ছিল, অথবা বাবা ছিল, অথবা ভাই ছিল, সেই শুধুমাত্র ইনকাম করতে পারতো, আর কেউ ছিল না, সে মারা গেছে। এখন কি করবো? ওই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। অনেকের বসবাস করার মতো ঘর বাড়ি ভেঙে গেছে, অফিস আদালত নষ্ট হয়েছে, তারপরে সরকারি ভবন বহু কিছু ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কলকারখানা, তারপরে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিভিন্ন রকম প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত পুনর্নির্মাণ, পুনর্গঠন, এগুলোর জন্য টাকা লাগবে। সেই টাকা কিভাবে যোগান দেবে সেটার একটা ফান্ড ক্রিয়েট করবে $300 বিলিয়ন। ইটস এ বিগ অ্যামাউন্ট। কারা দেবে? আমেরিকা এবং তার মিত্ররা। ইরান এই দাবি করেছে এবং সে ব্যাপারে সমঝোতা। আমি বারবারই বলছি যে এটা কিন্তু আর দাবি আকারে নেই। আমি এখন যে আলোচনাগুলো করছি, এগুলো দুই পক্ষের ভেতরে সমঝোতা হচ্ছে যে হ্যাঁ আমি এইগুলো চাইলাম আর সেইগুলো মানলো, তারপরে এই ফাইনাল ঘোষণা এসছে। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন, রাশিদুল হৃদয়, ওয়াজ দ্য ইস্যু অফ ইরানস ইউরেনিয়াম ডিসকাসড? হ্যাঁ, ইউরেনিয়ামের ডিসকাশন এই প্রাথমিক সমঝোতায় নেই। ইউরেনিয়ামের ব্যাপারে কথা আছে, ইউরেনিয়ামের ব্যাপারে আলোচনা হবে। এই যে প্রাথমিক সমঝোতা বাস্তবায়ন হবে, এরপরে 60 দিন সময় পাবে দুই পক্ষ ইউরেনিয়ামের ব্যাপারে, সেখানে শুধুমাত্র ইউরেনিয়াম নিয়েই আলোচনা হবে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম কি করবে এবং ইরান আদৌ ইউরেনিয়াম এনরিচ করতে পারবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী ধাপে, সেকেন্ড ধাপে, এবং ওইটা হবে চূড়ান্ত। ওই জায়গায় এই ইউরেনিয়াম নিয়েই মূল আলোচনা, এবং ইউরেনিয়াম নিয়ে আলোচনা হওয়ার পরে যদি ফাইনাল হয় সব কিছু, তাহলে চূড়ান্ত চুক্তি সই হবে। তা না হলে যে প্রাথমিক যে সমঝোতা, এই সমস্ত সবকিছু বাতিল হয়ে যাবে। হাউ মাচ মানি ডু ইউ আর্ন পার মান্থ ফ্রম ইউটিউব? ঠিক আছে ভাই, এই কথা জানানো যাবে সময় করে একদিন। স্যার, আই থিঙ্ক ইরান উইল মেক দিস ডিল অনলি। চলে গেল মনে হয়, চলে গেল, আমি পড়তে পারলাম না। অনেক কমেন্ট আসছে, কয়টা বলবো আমি আপনাদেরকে আমি এই যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে সমঝোতা হয়েছে, সেইগুলো না জানাতে পারলে তো আমি আপনাদের কমেন্টের জবাব কিভাবে দিই? ক্যান আই সেন্ড মানি ফ্রম ইরান থ্রু এ ব্যাংক? প্লিজ টেল মি। না, এখনই ব্যাংকিং চ্যানেলে ইরান থেকে টাকা পাঠানো যাবে না। এটা সুইফট সিস্টেম যদি খুলে দেয়, চুক্তি তো সমঝোতা তো হয়েছে, যদি সিস্টেম খুলে দেয় তাহলে হয়তো পারা যাবে, এটা না পারার কোনো কথা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইরান ওয়ান্টস টু নো হাউ টু ইট ইজ দ্যাট ইট হ্যাজ টেস্টেড এ নিউক্লিয়ার বম্ব। এইটা আসলে অনেকটাই গোপন ব্যাপার, এটা তো প্রকাশ্য কোনো আলোচনা নেই যে ইরান পরমাণু বোমা পরীক্ষা করেছে কিনা, এবং এই ব্যাপারে ইরানের সাথে আমেরিকার ভেতরে যদি কোনো আলোচনা হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা প্রকাশ্য আলোচনায় নেই, সেক্ষেত্রে এই কথা বলাটা কঠিন, মুশকিল। I stop until 1 AM to listen to your news. Thank you. কোথা থেকে বলছেন আপনি? I stop until 1 AM, তার মানে রাত 1টা পর্যন্ত
থাকে না, থ্যাংক ইউ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? হ্যাঁ, আমি ভালো আছি, আমি একদম আলহামদুলিল্লাহ সুস্থ আছি। যাই হোক, আমি অন্য আমাদের যে মূল আলোচনা ছিল সেই আলোচনায় চলে যাচ্ছি। 8 নম্বর শর্ত হচ্ছে 60 দিনের মধ্যে পরমাণু ইস্যু আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হবে এবং এবং প্রাথমিক ও মাধ্যমিক মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 60 দিনের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে এই বিষয়টা চূড়ান্ত করা হবে। এরপরে ইরানের উপরে যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি যে সমস্ত স্যাংশন আছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। এখন আপাতত 60 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে, আর যখন চূড়ান্ত চুক্তি হয়ে যাবে তখন এই সমস্ত একদম কমপ্লিটলি প্রত্যাহার করে নিতে হবে। একই সাথে জাতিসংঘ, অর্থাৎ চূড়ান্ত চুক্তি যখন হবে তখন এই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি জাতিসংঘ এবং IAEA, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, যেটা এই সংস্থার পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব পাশ করা হয়েছে বিভিন্ন সময়, জাতিসংঘ এবং IAEA এর যে সমস্ত প্রস্তাব পাশ করা হয়েছে ইরানের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়, এই সমস্ত প্রস্তাব প্রত্যাহার করে নিতে হবে। তাহলে এখানে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ আর IAEA এর পক্ষ থেকে যে প্রস্তাব পাশ করা হয়েছে বিভিন্ন সময়, এগুলো প্রত্যাহার করতে হবে। দুইটা জিনিস। 9 নম্বরে এখানে ইরান কমিটমেন্ট দিয়েছে পরমাণু বোমার ব্যাপারে। 9 নম্বরে যে কমিটমেন্ট দিয়েছে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। ইরান বলেছে যে তারা পরমাণু বোমা বানানোর চেষ্টা করবে না বা বানাবে না, এই কমিটমেন্ট দিয়েছে। ইরান সবসময় বলে আসছে যে আমরা পরমাণু বোমা বানাচ্ছি না, পরমাণু বোমা বানাবো না, পরমাণু বোমা বানানো হারাম, ব্যবহার করা হারাম, রাখা হারাম। এটা যিনি সর্বোচ্চ নেতা ছিলেন, যিনি শহীদ হয়ে গেলেন, আয়াতুল্লাহ আলী খামেনি, তার পক্ষ থেকে ফতোয়া ছিল। আর শিয়া মাযহাবে ইমামের পক্ষ থেকে ফতোয়া মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন জানি না তার শহীদ হওয়ার পরে ইরান পরমাণু বোমা বানিয়েছে কিনা, নানা সময় খবর বেরিয়েছে যে ইরান পরমাণু বোমা বানিয়েছে, বিভিন্ন রকমের আকার ইঙ্গিত আছে। আমিও কোনো ভিডিওতে বলেছি। তারপরে খুব সম্প্রতি এরকম খবর বেরিয়েছে যে পাকিস্তানের মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে আমেরিকাকে, যে পাকিস্তানকে বলেছে যে তোমরা আমেরিকাকে জানিয়ে দাও যে আমরা মাটির নিচে অলরেডি পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছি। কি করবে? মানচিত্র থেকে বুঝে দেওয়ার চেষ্টা করবে, করুক না। তার মানে আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার বোম আছে, এরকম একটা কথা বলেছিল। এগুলো সব সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবর। ইরানের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না এই কথা নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ তো আমরা বলতে পারি না। সেই কারণে নিশ্চিত বলা যাচ্ছে না, বাট বিভিন্ন রকমের খবর, কথাবার্তা আছে। আর ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা পরমাণু বোমা বানাইনি এবং পরমাণু বোমা বানাবো না, সেই কমিটমেন্ট তো দিল। হ্যাঁ, আমেরিকাজ ইন্টেনশন ওয়াজ নট টু অকুপাই ইরান। না, আমেরিকার ইন্টেনশন তো ইরানকে দখল করা ছিল না। আমেরিকা ইসরায়েলের মূল ইন্টেনশন ছিল ইরানের সরকার পরিবর্তন করা। কারণ ইরানের সরকার পরিবর্তন করে দিলে তারা যা যা চায় তার সব কিছু হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা ছিল তাদের মূল টার্গেট, যে ইরানের সরকার পরিবর্তন করে দেওয়া। বাট দে হ্যাভ ফেইল্ড, তারা সেই সরকার পরিবর্তন করতে পারেনি, যার কারণে প্রচুর পরিমাণে যুদ্ধবিগ্রহ করার পরে দেখেছে যে এটা সম্ভব না, তখন এই চুক্তিতে আসছে। বরং ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইসরায়েল ফাঁদে আটকে গিয়েছে। হ্যাঁ, মোহাম্মদপুর থেকে মিন্টু আবদুল্লাহ, তিনি শুনছেন। জি, থ্যাংক ইউ ভাই। জয় শ্রীকৃষ্ণ। হরিমণ্ডল বলছেন জয় শ্রীকৃষ্ণ, ঠিক আছে। তার হ্যাঁ, হরিমণ্ডল বলছে হাই, আমিও হাই বলছি তাকে। দিস গভর্নমেন্ট হ্যাজ বিন এগেনস্ট আমেরিকা সিন্স দ্য শিয়া ইসলামিক রেভলিউশন। স্যার, আই এম ওয়াচিং ফ্রম মালদ্বীপ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি সাথে থাকুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মালদ্বীপ থেকে দেখছেন। তারপরে শাহিন ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে দেখছেন। শাহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, সুস্বাগতম। দিদার ভাই বলছেন
আই এম ফাইন, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ একজন বলছেন, আনসারি বলছেন ইউর অ্যানালাইসিস ইজ অল কারেক্ট। যাই হোক, আপনাদের সবার মতামতের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। আমি আগে মূল তথ্যগুলো জানাই, আরো কি কি আছে চুক্তিতে, আমি শেষ করিনি। বেলাল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে গেল কমেন্টটা, অনেক বেশি কমেন্ট আসছে, আমি আরো আলোচনা রয়েছে সেগুলো করে ফেলি। তো 10 নম্বর শর্ত হচ্ছে, আলোচনা চলার সময় আমেরিকা এই অঞ্চলে নতুন করে সেনা মোতায়েন করতে পারবে না। আলোচনা যখন চলবে, এই যে এখন থেকে শুরু হবে, শুক্রবারে কিন্তু এই চুক্তি ফাইনাল হবে, সই হবে জেনেভায়। আমি আপনাদেরকে মনে হয় জানিয়েছি, যদি না জানিয়ে থাকি আমি জানাচ্ছি, জেনেভায় এই চুক্তি সই হবে ফাইনালি আগামী শুক্রবার। তারপরে আলোচনা শুরু হবে। এই যে ইরান এবং আমেরিকার মধ্যে 60 দিন ধরে আলোচনা চলবে, এই আলোচনার সময় ইরানের উপরে আমেরিকা নতুন করে কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই অঞ্চলে আমেরিকা কোনো সেনা মোতায়েন করতে পারবে না। আর এই অঞ্চল থেকে ইরানের আশপাশ থেকে যত সেনা মোতায়েন করা আছে আমেরিকা তা তো প্রত্যাহার করতে হবেই। 11 নম্বরে যে শর্ত, সেটা হচ্ছে 60 দিনের আলোচনার মধ্যে, 60 দিনের আলোচনার মধ্যে ইরানের যে আটক থাকা অর্থ আছে $24 বিলিয়ন, বিশ্বের বিভিন্ন দেশে যে $24 বিলিয়ন আটক আছে, এই আলোচনা চলার মধ্যে $24 বিলিয়ন মুক্ত করে দিতে হবে। তবে এই যে 60 দিনের অর্থাৎ চূড়ান্ত চুক্তির যে আলোচনা শুরু হবে, এই আলোচনা শুরুর আগে অর্থাৎ আগামী শুক্রবার তো চুক্তি সই হবে, শনিবার থেকে যদি আলোচনা শুরু করতে চায় তাহলে তার আগে ইরানকে এই 24 বিলিয়নের অর্ধেক অর্থাৎ $12 বিলিয়ন দিয়ে দিতে হবে। খেয়াল করুন, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। $24 বিলিয়ন আটক আছে ইরানের, মার্কিন নিষেধাজ্ঞা বা জাতিসংঘ নিষেধাজ্ঞার কারণে $24 বিলিয়ন আটক আছে বিশ্বের বিভিন্ন দেশে। এই $24 বিলিয়ন ছেড়ে দিতে হবে। এই যে এখন থেকে যে আলোচনা চলবে, এই আলোচনার ভিতরে পুরো $24 দিয়ে দিতে হবে, চূড়ান্ত চুক্তি হওয়ার আগেই। চূড়ান্ত চুক্তি হবে কি হবে না সেটা তো 60 দিনের পরের ব্যাপার, তার আগেই এই $24 বিলিয়ন দিয়ে দিতে হবে। তবে এর ভিতরে $12 বিলিয়ন দিতে হবে। এই যে চূড়ান্ত চুক্তির যে আলোচনা শুরু হবে, অর্থাৎ শুক্রবারের চুক্তি সই হলে শনি রবি সোম যে কোনো দিন চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে। এই চূড়ান্ত চুক্তির আলোচনা শুরুর আগে দিতে হবে $12 বিলিয়ন, অর্থাৎ আগামী এক সপ্তাহ বা কিছুদিনের ভেতরেই যেদিনই আলোচনা শুরু করতে চাবে ইরান আমেরিকা, তার আগে $12 বিলিয়ন ইরানকে দিয়ে দিতে হবে। তারপরে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে। ওই আলোচনা শুরুর পরে যে সময়টা পাবে 60 দিনের ভিতরে, আরও যদি 50 দিন বা 55 দিন বা 52 দিন যা থাকে, সেই সময়ের ভিতরে বাকি $12 বিলিয়ন দিতে হবে। এই $24 বিলিয়ন টোটালি ইরান পেয়ে যাচ্ছে। খেয়াল করুন, এটা চুক্তির 11 নম্বর শর্ত ছিল। 12 নম্বর শর্ত, চুক্তি বাস্তবায়নের জন্য একটি তত্ত্বাবধায়ক মেকানিজম গঠন করতে হবে। এই তত্ত্বাবধায়ক মেকানিজমটা কি, এটা একটা বিষয়, এটা একদম সহজেই তো জানা যাবে না। তনু ইসলাম বলছেন, ফয়সাল ভাই, ইসরায়েল অ্যান্ড ইরান, চলে গেল, আমি পড়তে পেলাম না। ইরান ইজ স্ট্রাকচারালি এন্টি আমেরিকা বাট ওয়ার্কস ফর রাশিয়া অ্যান্ড ইরান। না ভাই, আপনার এই কথার সাথে আমি প্রচণ্ডভাবে দ্বিমত করি যে ইরান রাশিয়া এবং চীনের জন্য কাজ করছে। ইরানের খেয়ে দিয়ে কি কাজ আছে? এন্টি আমেরিকা, তাতে তো কোনো সন্দেহ নেই, এটা তো ঘোষণা একেবারে প্রচণ্ডভাবে আমেরিকা। শুধু এন্টি আমেরিকা না, আমেরিকাকে আপনি জেনে রাখেন, আমেরিকাকে ইরান থেকে একদম ঘাড় ধরে বের করে দিয়েছে ইরান বিপ্লবের পরে। কিন্তু ইরান যে রাশিয়া এবং চীনের জন্য কাজ করছে, নট দ্যাট, ইরান ইরানের জন্য কাজ করছে। এবং ইরানের এই তৎপরতার সাথে রাশিয়া এবং চীনের স্বার্থ যুক্ত আছে। সেই কারণে চীন এবং রাশিয়া ইরানের সাথে যুক্ত হয়েছে, এটা আপনি জেনে রাখুন। মার্কিন বিরোধী যে একেবারে ডাইরেক্ট তৎপরতা, সেই তৎপরতার সাথে ইরানের বিপ্লবের শুরু থেকেই ইরান যুক্ত এবং সেই পথে আছে। এর সাথে এই যে মার্কিন ডলার বাদ দিয়ে অন্য মুদ্রায় লেনদেন, আমেরিকার স্যাংশন এড়ানোর জন্য বিভিন্ন রকম মেকানিজম, এই সমস্ত কথা ইরান রাশিয়া এবং চীনকে বহু বছর ধরে বোঝানোর চেষ্টা করেছে। তারা প্রথম দিকে বোঝেনি, এখন বুঝেছে এবং এখন তারা ইরানের সাথে এই 3 দেশ মিলে একটা বলয় গড়ে উঠেছে। তবে আপনি মনে রাখেন, তুমি আমার একটাই তুমি, যিনি বলছেন তিনি জেনে রাখুন,
ইরান কোনো মতেই রাশিয়া এবং চীনের স্বার্থে কাজ করছে না। ইরান ইরানের স্বার্থেই কাজ করছে এবং ইরানের এই স্বার্থের সাথে চীন এবং রাশিয়ার স্বার্থযুক্ত। থ্যাংক ইউ। তারপরে 13 নম্বর শর্ত। 13 নম্বর শর্ত, চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই অনুমোদিত হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। ইরানের পক্ষ থেকেই সম্ভবত এই শর্ত দেওয়া হয়েছে এবং আমেরিকা সেটা মেনে নিয়েছে। ইরান এবং আমেরিকার মধ্যে যদি চূড়ান্ত চুক্তি হয়, 60 দিনের যে আলোচনা হবে, 60 দিন যে সময় পাবে, এই 60 দিনের ভেতরে যে চূড়ান্ত চুক্তি হবে, সেই চূড়ান্ত চুক্তি অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হতে হবে। আর এর আগে যেটা বলছিলাম যে একটা মেকানিজম তৈরি করতে হবে, এই যে চুক্তি বাস্তবায়ন, চুক্তি হবে ইরান এবং আমেরিকার মধ্যে চূড়ান্ত চুক্তি, বা এখন যেটা সমঝোতা হলো মনে হয় সম্ভবত এটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, এটা দেখভাল করার জন্য একটা তত্ত্বাবধায়ক, অর্থাৎ অবজারভেটরি সম্ভবত, বা অ্যাডভাইজরি, যাই হোক, একটা পদ্ধতি, একটা মেকানিজম তৈরি করতে হবে। অর্থাৎ এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা, আমেরিকা কোথাও গাফলতি করছে কিনা, যে শর্ত ছিল সেই শর্ত মানছে নাকি ভিন্ন কিছু কথা বলছে, এই সমস্ত ব্যাপার। মেবি আমার ধারণা যে এই কাজে আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো দেশের প্রতিনিধি নেওয়া হতে পারে, কারণ আমেরিকা এবং ইরানের এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তত্ত্বাবধান করবে কে? সেই জায়গায় শক্তিশালী আরও কোনো দেশের লোকজন থাকতে হতে পারে, হয়তো বা জাতিসংঘের কোনো প্রতিনিধি থাকতে পারে, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বা এরকম কোনো পাকিস্তান, এরকম কোনো দেশের প্রতিনিধি থাকতে পারে। চূড়ান্ত 13 নম্বরে চূড়ান্ত চুক্তির যে কথা বললাম, যে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই অনুমোদিত হতে হবে। এরপরে 14 নম্বর শেষ চুক্তি, মানে শেষ ধাপ, এই প্রাথমিক সমঝোতার শেষ ধাপ যেটা 14 নম্বর, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইরানে আটকে থাকা অর্থের অর্ধেক ছাড় না করা পর্যন্ত, ইরানের যে অর্থ আটকে আছে $24 বিলিয়ন, তার অর্ধেক ছাড় না করা পর্যন্ত, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা স্থগিত না করা পর্যন্ত, এবং নৌ অবরোধ, মার্কিন ব্লকের যেটা দেওয়া আছে, এই নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত চূড়ান্ত আলোচনার শুরু হবে না। খেয়াল করুন, অর্থাৎ ইরানের যে $24 বিলিয়ন আটকে আছে বিভিন্ন দেশে, তার অর্ধেক ছাড় না করা পর্যন্ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে নৌ অবরোধ ব্লকের যে দিয়ে রেখেছে নেভি ব্লকের যেটা দিয়ে রেখেছে, সেটা প্রত্যাহার না করা পর্যন্ত, এবং ইরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা স্থগিত না করা পর্যন্ত আলোচনা শুরু করবে না ইরান। একদম কঠিন শর্ত, তার মানে আমেরিকার এখান থেকে কোথাও যাওয়ার সুযোগ নেই। যদি এই সমঝোতা মানতে হয় তাহলে এই কাজগুলো করতে হবে, মানে এদিক ওদিক করে চলে যাবে না, সেই ব্যবস্থা নেই। তারপরে আর একটা শর্ত আছে, এই যে এই সময়টা, অর্থাৎ আলোচনা শুরু করতে হলে যে 3টা শর্ত, তার ভিতরে আর একটা শর্ত আছে, 4টা শর্ত। ইরানের অর্থনীতিতে পুনর্গঠন, তার পরিকল্পনা একদম প্রকাশ্যে পেশ করতে হবে যে আমরা এই করব। আমেরিকার পক্ষ থেকে বলতে হবে যে তোমাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য আমরা এই করব, একদম পরিষ্কার। এইগুলো ক্লিয়ারলি দেওয়ার পরে দেন ইরান আমেরিকার সাথে চূড়ান্ত চুক্তির আলোচনায় যাবে। আরো কিছু আছে, এই যে চূড়ান্ত চুক্তি যেটা, তাতে এখানেই বলা আছে, 14 নম্বরে বলা আছে যে চূড়ান্ত চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়াম এবং সমৃদ্ধকরণের ভাগ্য নিয়ে আলোচনা হবে। ইরানের হাতে যে 60 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, এবং ইরান নতুন করে ইউরেনিয়াম এনরিচ করতে পারবে কিনা, এই বিষয়গুলো সেটেলড হবে চূড়ান্ত চুক্তির আলোচনায়। নিলয় আহমেদ তিনি বলছেন, দি অনলি ওনার অফ সাবস্টেন্সেস ইজ আল্লাহ অলমাইটি। হ্যাঁ, আল্লাহ অলমাইটি সব কিছুর মালিক, আল্লাহ ভরসা দেখা যাক। তো এখানে আমি এই কথা বলি
যে চূড়ান্ত চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিষ্পত্তি করা হবে। 14 নম্বরের শর্ত। আরও কিছু কথা আছে এখানে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরোধকামী সংগঠনগুলোর সমর্থনের বিষয় কোনো মতেই এই আলোচনায় অংশ হবে না, একদম পরিষ্কার করে বলেছে। যুদ্ধ শুরুর আগে কিন্তু ইসরায়েলের খুব বড় দাবি ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না, ইরানের হাতে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না। ইরানের হাতে কিন্তু 300 পাল্লার অধিক কোনো পাল্লার 300 কিলোমিটার পাল্লার অধিক পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র ইরানের হাতে থাকতে পারবে না। কিন্তু এই যে প্রাথমিক সমঝোতা যেটা হয়েছে তাতে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই আলোচনার অংশ হবে না, এই আলোচনায় থাকবে না, কোনো এজেন্ডাতে থাকবে না। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না, ব্যাস শেষ, ক্লিয়ার। তারপরে আঞ্চলিক যে প্রক্সি ফোর্স বলে যে হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স বা সিরিয়াতে কিছু গেরিলা গোষ্ঠী আছে, এদের প্রতি ইরান সমর্থন দিতে পারবে না বলে এতদিন যে বলা হতো, এই চুক্তিতে একদম পরিষ্কার করে বলা হয়েছে, এই প্রাথমিক সমঝোতা যেটা আছে তাতে বলা হয়েছে যে এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনাই হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক ফোর্সগুলোর প্রতি সমর্থন, ইরান যে সমর্থন দেয়, এ নিয়ে কোনো আলোচনাই হবে না। এই হলো মোট 14টা শর্ত। তাহলে আমি আপনাদেরকে সাম আপ করে একটা একটা করে শোনাই, সংক্ষেপ সহজে একদম, আপনারা অ্যাট এ গ্লান্স শুনে নেন, জেনে নেন। আমি পড়ে পড়ে শোনাচ্ছি। লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। 3 নম্বর শর্ত, 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার। 4 নম্বর, ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে, তবেই কিনা এই সমঝোতা হয়েছে। 5 নম্বর, ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়া। 6 নম্বর, তেল ও তেলজাত পণ্য বাস্তবায়নের উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করা এবং নিজস্ব অর্থের ওপর পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেয়া। 7 নম্বর, ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন তহবিলের যোগান দেবে আমেরিকা ও তার মিত্ররা। 8 নম্বর, 60 দিনের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এবং প্রাথমিক ও মাধ্যমিক মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি যে স্যাংশন আছে সেগুলো প্রত্যাহার। একই সাথে জাতিসংঘ এবং IAEA এর সমস্ত প্রস্তাব প্রত্যাহার, ইরান বিরোধী যত প্রস্তাব পাশ হয়েছে তা প্রত্যাহার করতে হবে। 9 নম্বরে, NPT-তে সই করা দেশ হিসেবে ইরান পরমাণু বোমা বানাতে পারবে না। 10 নম্বরে, আলোচনা চলার সময় আমেরিকা এই অঞ্চলে নতুন করে সেনা মোতায়েন করতে পারবে না এবং ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। 11 নম্বরে, 60 দিনের আলোচনার মধ্যে ইরানের আটক থাকা $24 বিলিয়ন উন্মুক্ত করে দিতে হবে, ছেড়ে দিতে হবে এবং তার মধ্যে যে চূড়ান্ত চুক্তির যে আলোচনা, সেই আলোচনা শুরুর আগে অর্ধেক অর্থ অর্থাৎ $12 বিলিয়ন দিয়ে দিতে হবে। 12 নম্বরে, চুক্তি বাস্তবায়নের জন্য একটি তত্ত্বাবধায়ক পদ্ধতি গঠন করতে হবে। 13 নম্বরে, চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই অনুমোদিত হতে হবে। 14 নম্বরে, ইরানের আটকে থাকা অর্থের অর্ধেক ছাড় না করা পর্যন্ত, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা স্থগিত না করা পর্যন্ত, নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এবং ইরানের অর্থনৈতিক পুনর্গঠনের ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা না দেওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে না। চূড়ান্ত চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ইউরেনিয়াম এনরিচ করা যাবে কিনা, অর্থাৎ সমৃদ্ধ করা যাবে কিনা, সেই ব্যাপারে শুধু আলোচনা হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলোর ব্যাপারে কোনো আলোচনা এই এজেন্ডায় থাকবে না। এই হলো 14টি শর্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ সময় দিয়েছেন, সাথে থেকেছেন। শেষ পর্যায়ে বলি যে এই যে চুক্তি বা এই যে সমঝোতা হয়েছে, কামাল ফ্রম নিউ মেক্সিকো, USA, থ্যাংক ইউ। সাথে থাকুন। UAE থেকে, UAE উইল বি এ হিন্দু কান্ট্রি, সেটা ভিন্ন জিনিস না, হিন্দু কান্ট্রি হবে কেন,
আর যদি হয় সেটা তাদের ব্যাপার, যা হোক, দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। আমি এই সমঝোতার ব্যাপারে আলোচনা শেষ করতে চাই। যে 14 দফা যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতে আমি আলোচনা করলাম এতক্ষণ, আপনাদেরকে ফাইনালি সাম আপ করে শোনালাম আলোচনা শেষে যে 14টা দফা কি কি। এই 14টা দফা আমি আপনাদেরকে জানালাম। আপনাদের কি মনে হলো এই চুক্তিতে আসলে কারা জিতলো, কারা বেশি পেলো, কারা হারলো? আমার কাছে এখানে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আমেরিকা হরমুজ প্রণালী খুলে দেওয়া ছাড়া আর কোনো কিছু পেত বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনারা সুযোগ দিলে আমি পরের ভিডিওর জন্য প্রস্তুত হই। দুপুরবেলায় আমি এটা নিয়ে একদম পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি আপনাদের সাথে নতুন করে দুপুরের ভিডিওতে আসছি ইনশাল্লাহ। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকুন। আর এই আলোচনা কেমন হলো আপনারা কারেক্ট, অর্থাৎ আপনাদের প্রত্যাশা মতো একদম ক্লিয়ার আলোচনা পেয়েছেন কিনা, যে যে শর্তের উপরে এই সমঝোতা হচ্ছে সেগুলো বুঝতে পেরেছেন কিনা আপনারা জানাতে পারেন। আর আপনাদের আসলে অনেকগুলো মন্তব্য ছিল, অনেক মন্তব্য, সেই মন্তব্যগুলো জবাব দিতে গেলে এত দ্রুত আসে, এত বেশি মন্তব্য, আমি একটা পড়তে গিয়ে আর একটা হারিয়ে যাচ্ছে। ইরান উইল উইন, সেইড হাই, ডি-ডলারাইজেশন ইজ আন্ডার, হ্যাঁ ডেফিনেটলি ডি-ডলারাইজেশন ইজ আন্ডার, নিশ্চয়ই ডলারের আধিপত্য কমে যাবে এর কারণে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই ক্যান লার্ন এ লট অ্যাবাউট ইরান। থ্যাংক ইউ। ডি-ডলারাইজেশন ইজ আন্ডার, অবশ্যই অবশ্যই। ইউ আর ফার বিহাইন্ড, ইউ আর ফার বিহাইন্ড। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। তো দর্শক, অনুমতি দিলে আমি এখনকার আলোচনা এইখানে শেষ করতে চাই। ব্রাদার, আই লাইক ইউর অ্যানালাইসিস। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমেরিকা মাস্ট রিমুভ অল অবস্টেকল। হ্যাঁ অবশ্যই, তা না হলে তো এই চুক্তি বাস্তবায়ন হবে না। তো আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা শেষ করছি। দুপুরের ভিডিওর জন্য আমি প্রস্তুতি নিই। সবাই ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন বলছেন, শাহ আলম বলছেন, পিস বি আপন ইউ। থ্যাংক ইউ। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আপনি শান্তিতে থাকুন। আপনাদের সবাই, এভরি ওয়ান ইজ কমেন্টিং ইন ইংলিশ, ডোন্ট দে নো বেঙ্গলি। এক একজন এক একভাবে বলতে দেন না, অসুবিধা কি? হ্যাঁ ভাই, আপনাদের সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই শাফি, শাফিকে ডাক দাও। ইন্ডিয়ান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করো।